যে সত্যের জন্যে আমি আমার ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলাম, সেই সত্য না, আমি এই সত্যকে মুক্তি দেবো না, সত্যের মৃত্যু নেই। এই যে বলে যায় না, যখন ও সালাম করে মাকে ঝরঝর করে কাঁদছে, পাবলিক এমন কোনো পাবলিক নেই যে কাঁদে নিষেধ। বলে ফাঁকিতে কয়েদির পিছনে হাত বেঁধে দেয় যাতে সে এটা খুলতে না পারে, পা বেঁধে দেয় যাতে সে নড়তে চড়তে না পারে। ও বলছে আমি চরিত্রের মধ্যে মিশিয়ে যেতে চাই, যে আমার এখন সত্যি ফাঁসি হচ্ছে এবং সেইভাবে আমি থাকতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ঢাকাই চলচ্চিত্রের সাফল্যের বরপুত্র খ্যাত সালমান শাহের জন্মদিন উপলক্ষে ওনাকে নিয়ে কথা বলবেন একজন বিখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, আর উনি কাজ করেছেন সালমান শাহকে নিয়ে সবচাইতে জনপ্রিয় ছবি সত্যের মৃত্যু নেই। সবাইকে শুভেচ্ছা। আসলে উনি একটা কথা ভালো বলেছে যে সাফল্যের বরপুত্র, মানে সালমান শাহর আগে আমরা যারা যেতে পেয়েছিলাম তারাও সাফল্য অনেক এনেছে, কিন্তু তারুণ্যের যে সাফল্যটা, নায়কজনিত যে সাফল্যটা, নায়কোচিত যে অভিনয়, সেটা সালমান শাহই প্রথম আমাদের দিয়েছিল। আগে একজন ছিল, সে অল্প সময়ের সঙ্গে সোহেল চৌধুরী, তারপরেই মানে সব দিক দিয়ে যাকে নায়ক বলা যায়, যেমন আমরা ইন্ডিয়াকে বলতাম যে উত্তম কুমার, আমাদের দেশে এরকম একটা সুদর্শন তারুণ্যের সচ্ছল মানে অনেক ছটফটে একটা নায়ক, অনেক দারুণ অভিনয়শীলের নায়ক, সেটাই সালমান শাহ। এবং সালমান শাহর শুভ জন্মদিনে বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজনে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি এবং আপনাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সালমান শাহের জন্য মানুষ এই যে ওনার মৃত্যুর 29 বছর পরে কেন কাঁদে? আসলে সালমান শাহ মানুষের ভিতরে ঢুকে গেছে, এবং যারা এখন, তারা কিন্তু তখন ছবি দেখেনি। এখন যারা 27 বছরের বা 28 বছরের তরুণ বা 26 বছরের তরুণী, এটা কিন্তু দেখিনি, কিন্তু এরাও এখন সালমান শাহর প্রচণ্ড ভক্ত। কারণ তাহলে ইউটিউবে, মানে এখন যে প্রযুক্তি এসছে, সেই প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনে, ইউটিউবে, তারপরে মোবাইলে দেখে দেখে সালমানের অভিনয় দেখে, সালমানের মানে অ্যাপিয়ারেন্স দেখে, সালমানের স্টাইল দেখে, যেটা সবচেয়ে বেশি ওদের কাছে মানে অনুকরণীয় হয়েছে যে স্টাইলটা। তো এই দেখে দেখে তারা মুখের মধ্যে গেঁথে রেখেছে ওকে। এবং আশ্চর্যের ব্যাপার, পৃথিবীতে আমি আর কোনো অনেক এরকম দেখিনি যে 27 বছর পরেও সেই সমান জনপ্রিয়, যত জনপ্রিয় সে মরার সময় ছিল এবং তার অভিনয় জীবিতকালে ছিল, তা এখনও সেই 27 বছর পরে সেরকমই আছে। পৃথিবীতে অন্য কোনো নায়কের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায় না। মানে জ্ঞান তাতে আমি দেখিনি। সেই মুহূর্তে আপনার কাছে কেমন লেগেছিল, যেহেতু আপনি দুটো ছবি করেছেন এবং তার সাথে আপনার একটা আন্তরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল? অনেক 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 আন্তরিক সম্পর্ক ছিল। অবস্থাটা কেমন? আমার সেই মুহূর্তে অবস্থাটা বলতে গেলে আমি কিছু করে স্পেল বন্ড হয়ে গেছিলাম, কারণ যেই ছবিটা অর্ধেক করেছে ও, সেইটা বুকের ভিতর লাগলো, এটা আমি প্রডিউসার, মানে আমার স্ত্রী প্রডিউসার। সুতরাং আমার এই ছবিটা বন্ধ হয়ে যাবে, আমার একটা আর্থিক ক্ষতি হবে, এবং একটা এই চলচ্চিত্র জগৎ একটা তরুণ সুদর্শন নায়ক হারাবে, এগুলো মানে আমি ভাবতেও পারছিলাম না। আমি মানে একদম চুপ হয়ে গেছিলাম। আমাকে তখন আমার এক বন্ধু, ওই যে বললাম সানোয়ার মুর্শেদ, সে ফোনে জানালো, সে আমাকে জানালো যখন খবরটা, তখন কিন্তু সে একটা অভিনয় করলো আমার সাথে। সে আমাকে বললো, সালমান তো তোমাকে আর শিডিউল দেবে না। আমি কেন দেবে না? ও তো আমার পরশুদিন কথা হচ্ছে, আমাকে শিডিউল দেবে না কেন? না, যদি দিতে না দেয়। আমাকে না দেয় মানে না দিলে কি তুমি ছবি শেষ করবে না? আমি করবো না কেন? কিন্তু ও দেবে না কেন? ওকে আমাকে ফোনটা দাও। ও তো ফোন ধরতে পারবে না। আমাকে তুমি কী বলো, আমি খেলা দেখতেছি, আমার কিন্তু ডিস্টার্ব করো না। তখন সে খবরটা দিল যে সালমান শাহ মারা গেছেন। তখন আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমার সব দিক দিয়ে প্ল্যানিংটা ছিল যে এই ছবিটা শেষ করতে পারলে, কারণ সালমান শাহ তখন ছবি করা মানে হিট ছবি, এবং ছবির যে ক্যারেক্টারটা, এই বুকের ভিতরে এখন একটা ইতিহাস আছে। আমি যখন সত্যের মৃত্যু নিয়ে আধা করি, তখনই সে আমাকে ইন্সপায়ার করতে যে এই ছবিটা শুরু করেন, বুকের ভিতরে আগুন শুরু করে। আমাকে কেন তুমি আমার ছবিটা শেষ করো, সত্যের ভিতরে শেষ করো, রিজাল্ট দেখে কী হয় তোমাকে নিয়ে আমার ফার্স্ট ছবি। হ্যাঁ বলি রিজাল্ট দেখে, রিজাল্ট দেখতে হবে না, আপনি এটা শুরু করেন একটা, আপনার কাজ আমার ভালো লেগেছে, জোর করে আমাকে দিকে বুকের ভিতরে আগুন শুরু করিয়েছে। এবং সেই ছবিটা অর্ধেক করে ও চলে গেল। তখন আমার কাছে মানে আমি অবাক হয়েছে, প্রথম দিক দিয়ে তো সালমানের মতো একটা নায়ক চলে যাবে, সেটা আমাকে খুব দুঃখ বেদনা করেছে। তারপরে হচ্ছে আমার একটা ছবি আটকে যাওয়া। হ্যাঁ, যদিও পরে আমি এটা রিলিজ করেছি অন্যভাবে, কিন্তু সালমান থাকলে যে অবস্থাটা হতো, যে ব্যবসাটা হতো, যে একটা পাবলিককে জনপ্রিয়তা হতো, সেইটা আমি পাইনি।
সালমানের মৃত্যুর বেশ কিছুদিন আগে চলচ্চিত্র নির্মাতারা নানা কারণে তাকে ব্যান করেছিলেন। এই নিয়ে সালমান ছিল শিল্পী সমিতি। তাহলে কি সালমান শাহ ফিল্মি পলিটিক্সের শিকার ছিলেন? হ্যাঁ, ফিল্মি পলিটিক্সের শিকার ছিল। আরেকটা ছিল, তো বললাম না, ও ছিল অত প্যাচ বুঝতো না, যা বলতো আসি একটু আর কি বলতো, আঙ্কেল কেমন আছেন, মানে একটা কমেডি স্টাইল ছিল। সে মানুষকে হাসাতো, সেই সেটে আসা মানে সেই সেটে যদি গম্ভীর হয়ে থাকতো সবাইকে হাসি, সবাইকে নিয়ে এসে মজা করতো। কিন্তু সে ফিল্মের পলিসি তো বুঝতো না, সবচেয়ে বড় বুঝতো না যে তার কি করতে হবে, তার গাইডেন্স ছিল না। সালমান শাহ এমন হয়ে গেল যে তার পিছনে অনেক প্রডিউসাররা টাকা নিয়ে ঘুরছে শিডিউলের জন্য, খালি শিডিউলের পর শিডিউল দিচ্ছে সাধারণ, কিন্তু শিডিউলগুলো মেনটেন করার তো একটা ব্যাপার আছে। একটা ডায়েরির মধ্যে লিখে রাখতে হবে আজকে ছোটকু হবে সিকুয়াল, কালকে বাদল খন্দকারের শিডিউল, কালকে সোহানি রহমান সোহানের শিডিউল। তো এই শিডিউলকে সব প্যাচ লেগে যেত, মানে আমাকে দেওয়া আর ওকে দেওয়াটা একই ডেট হয়ে যেত, যেটা ওর কাজটা। কিন্তু আমি সবসময় বলি যে আমাদের কাজটা কিন্তু আমাদের চলচ্চিত্র পরিচালনার কাজ, আমার কাজ না যে কে কোথার থেকে টাকা আনলো। তো ওর কাজ হচ্ছে অভিনয় করা, ও অভিনয় শিল্পী, ও ডায়েরি মেনটেন করা তো তার সম্ভব না। তাই সেখানে একটু বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, যার জন্য প্রডিউসারদের কাছে দাঁড়িয়ে গেছিলো, সেখানে তাকে ব্যান করা হয়েছিল। কিন্তু ব্যান করাটা হচ্ছে, মানে আমি এটা আগেও একটা এতে বলেছিলাম, সাকিবকে যারা ব্যান করেছে তখনও বলেছিলাম যে আমি ব্যান করা সাপোর্ট না, তাকে কিভাবে শুদ্ধ করা যায়, তাকে কিভাবে পরিশোধিত করা যায়, পরিশীলিত করা যায়, সেইভাবে করে নিয়ে আবার ছবি করানো উচিত। কারণ ব্যান করা মানে ইন্ডাস্ট্রি থমকে যাওয়া। এমনিতে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। আর 3 বছরের ক্যারিয়ারে 27টা ছবি উপহার দিয়েছে, সবই জনপ্রিয়, দর্শকপ্রিয় এবং ব্যবসা সফল। কিন্তু তারপরেও কেন সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়নি? আসলে ও ওইরকম ধরনের চরিত্র পাইনি। একটা চরিত্রের ভিতরে আমরা ওকে নায়কজনিত চরিত্র দিয়েছি, মানে অভিনয় যে নায়কের যে অভিনয়টা ভাব গম্ভীর একটা, মানে যেটার মধ্যে ডেপথ থাকে, যেরকম একটা চরিত্র কিন্তু পাইনি। ও যেগুলি করেছে সেগুলি সব মানে হাসিয়েছে লোককে, কাঁদিয়েছে লোককে নিয়ে মজা করেছে, এ করেছে, লোকের প্রিয় হয়ে গেছে। কিন্তু অভিনয়ের যে উৎকর্ষটা, সবচেয়ে বড় যে জায়গায় যাওয়ার জন্য জাতীয় পুরস্কার, সেই সুযোগটা সে পায়নি। তবে আর কয়েকটা ছবি করলে পেয়েছিল, কারণ ওর কাছে জন্য ক্যারেক্টার তৈরি হচ্ছিল। আমাদের দেশে সবচেয়ে বড় দোষ কি, আমরা ক্যারেক্টার তৈরি করি না। একটা লোককে যদি উঠাতে হয়, একটা নায়ককে যদি আমি ফরমাইজ করতে চাই, হ্যাঁ, তো তাকে ওরকম একটা চরিত্র দিতেই হবে, যে চরিত্র করে ও সবার কাছে একটা অভিনয়ের পারদর্শিতা দেখাবে। আমরা বলি এই তুমি একটু নাচ করো, এইভাবে গান করো, এইভাবে, হ্যাঁ এইভাবে হাঁটো, এইভাবে চলো, এইভাবে কথা বলো, কিন্তু দিস ইজ নট দ্য অ্যাকচুয়ালি অভিনয় যেটা জাতীয় পুরস্কারের সবাই পর্যায়ে যায়। তো আরো জাতীয় পুরস্কারে আরো ব্যাপার স্যাপার আছে, জাতীয় পুরস্কার লবিং আছে, জাতীয় পুরস্কারে এ আছে, অনেক কিছু আছে। আমি সবসময় নেগেটিভের মধ্যে যেতে চাই না, আমি সবসময় চাই পজিটিভ, যেটাই খারাপ হোক ওটাকে ভালোভাবে উপস্থাপিত করা। যে ওর আমার মনে হয় আল্লাহ চাইনি বা আমাদের সরকার চাইনি, না চাইলে তো পেতো, কারণ ওর চেয়ে খারাপ লোকরাও পেয়েছে এসে মাত্র এখন জাতীয় পুরস্কার পেয়ে যাচ্ছে। জাতীয় পুরস্কার কেন, তোমাকে বলি ইদানিং পুরস্কারের লেভেলটাই গেছে এরকম। মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মরণোত্তর সম্মাননা দিচ্ছে, আজীবন সম্মাননা। আপনারা কেন এই দাবিটা সরকারের কাছে তুলছেন না? এটা তুলবার মতো একটা মানে প্ল্যাটফর্ম দরকার, বুঝতে পারছো? শিল্পীদের প্ল্যাটফর্মটা এটার মধ্যে ছোট্ট লাগা। আমাদের জন্য মেকার যারা পরিচালক সমিতি বা প্রযোজক সমিতি, তারা সবসময়, আমি কিছু কে জানি কেউ মনে করে, আমি এখন কথা বলতে একটু ভয় পাই, কারণ কথা বললেই মানুষ অন্যরকম নিয়ে যায়, এমন সব কমেন্ট করে মনে হয় যেন আমি তাদের সত্যি হয়ে গেছি। আর এই 80 বছর বয়সে আমি কারো সত্যি হতে চাই না, কারণ আমার আর কদিন আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা আরেকজনকে উপরে উঠতে দিতে চাই না। আমি একটা গল্প ছোটকালে বলেছিলাম যে ও 90 পেয়েছে, তুমি 100 পেয়ে উপরে উঠো, সেটা না, ওকে 90 থেকে নিচে নামিয়ে বলবে যে ও 90 পাওয়ার যোগ্য না, ও 80 পেয়েছিল, নকল করে দেওয়া, আমি 90, আমি ফার্স্ট, মানে একজনকে পা ধরে টেনে নামিয়ে সে তাকে উপরে উঠাবে। মানে ওর উপরে উঠবে না। তা আমাদের বাঙালির, মানে আমাদের বেশিরভাগ সব জায়গায়, শুধু চলচ্চিত্রে বলো কেন, রাজনীতিতে বলো, সাহিত্যে বলো, যেখানেই বলো, টেনে নামানোর একটা টেন্ডেন্সি বেশি, যে ও আমার চেয়ে বেশি কারো বিখ্যাত হবে, ও আমার চেয়ে বেশি হবে। তাই এই এটা হয় না যে সবাই মিলে গিয়ে বলবো যে ওকে একটা মরণোত্তর দাও। আমরা যদি সবাই সৎ থাকি, সবাই যদি এক জায়গায় হতে পারি,
একই লেভেলে থাকতে পারি, একই চিন্তাধারায় থাকতে পারি, তাহলে আমরা বলতে পারবো। আবার তুমি যখন এখন বললে কথাটা উঠালে, আমি কিন্তু এটা নিয়ে ভাবিনি কোনোদিনই, মনেও পড়েনি। আমি এবার চেষ্টা করব। এরপরেও একটা কথা আছে, এফডিসিতে কিন্তু অনেক প্রয়াত অভিনেতার নামে বিভিন্ন স্থাপনা হয়েছে। হ্যাঁ, ফ্লোর হয়েছে, স্থাপনা হয়নি কিছু। ফ্লোরের নামকরণ হয়েছে, ফ্লোর, 2 নম্বর ফ্লোর, মান্না ডিজিটাল। কিন্তু সালমান শাহ কিন্তু তাদের চাইতে অনেক জনপ্রিয়তা দিয়ে ঊর্ধ্বে চলে গিয়েছিলেন, সালমান শাহের নামে কেন হয়নি? এটা এফডিসি বলতে পারবে। আপনারা কি কখনো কোনো এফডিসি কর্তৃপক্ষকে এই ব্যাপারে কিছু বলেননি? আপনারা তো ওখানকার অভিভাবক। আপনার আসলে তোমাকে একটা কথা বলি, ব্যাপারটা হয়ে গেছে কি জানো, ওর মৃত্যুটা হচ্ছে একটা অকাল মৃত্যু, তারপরে শুরু হয়েছে মামলা, কেস এবং বিভিন্ন রকম লেখালেখি। কেউ আর এগিয়ে আসেনি কিছুতে। কোনো একটা কিছু করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, একটা পরিবেশ দরকার। পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি? আমরা কেউই না, বলে সবাই পরিবারের কথাটা আমি বলবোই না, কারণ পরিবার কখন কোন কথা কি মাইন্ড করবে আমি একদম যাবোই না। কারণ এর আগে আমি একটা সালমান শাহের উপরে একটা ছবি আমি সেটাই আসতে চেয়েছিলাম, একটা ছবি বানাতে চেয়েছিলাম আপনি। সেটা পরিবারের আপত্তি। আমি রাজ্জাক ভাইকে নিয়ে একটা বই লিখতে দিয়েছিলাম, সেটাও আপত্তি। আমার একটা কথা তখন আমি স্পষ্ট বলেছিলাম যে রাজ্জাক ভাই বানিয়েছে কিন্তু আমরা, জি অবশ্যই, জনগণ বানিয়েছে সালমান শাহ। ও ছিল ইমন, তো ওর উপর পরিবারের একটা কর্তৃত্ব থাকবে কেন আমরা যদি না করতে দিতে পারি? সেটাই, আমরা যাকে বানিয়েছি, আমরা যদি তার কর্তৃত্ব, আমরা সে আমাদের সম্পদ, সালমান শাহ আমাদের সম্পদ, আমরা সালমান শাহকে দিয়ে সালমান শাহ বানিয়েছি, তাহলে কে সালমান শাহকে আজকে চিনত? কিন্তু আমাদের কোনো দাম নেই, আমরা কোনো কথা বলতে গেলে এটা আইনগতও নেই। আইনও বলা আছে যে পারিবারিক সব সম্পত্তির মালিক, সব কিছুর মালিক, সব কিছুর মালিক। তো এটা একটা পরিবারের সাথে, আমাদের সাথে সবাই সাথে বসে যদি একাত্তরভাবে যেতে পারি, তো এটা করা খুব একটা অসম্ভব ব্যাপার না, অসম্ভব ব্যাপার না। তার এমন কি স্মৃতি আছে আপনার কাছে যা আপনাকে এখনো কাঁদায়? ও বাবা, ওর অনেক স্মৃতি আছে। দুটো তো জলজন্ত স্মৃতি আছে। যখন এই যে আমার সত্যের মৃত্যু নেই ছবিটা, মানে ফার্স্ট শুটিংটা ছিল ওদের, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, আব্দুল্লাহ এখনো শুনলে মানুষ ঝরঝর করে কাঁদে। হ্যাঁ, মান্নান, তোমাদের যেটা এটা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আমরা রেকর্ড করেছি, করে আবার ওটাকে বাদ করে আবার ঢাকায় এসে রেকর্ড করেছে, আলাউদ্দিন আলী ছিল তখন। তো এই গানটা ফার্স্ট শুটিং করি অনেক, ওখানে ফার্স্ট আসে সালমান, ফার্স্ট আসে শাবানা। ওইখানে ওই শুটিংটার পরে একটা সিকোয়েন্স ছিল, শাবানা জেলখানাতে মৃত্যুর আগে, ফাঁসির আগে ছেলের সাথে দেখা করতে আসবে। তখন সালমান বলছিল, মা, মুসলমান মেয়েরা কবরস্থানে যায় কিনা জানি না, কিন্তু তুমি আমার কবরস্থানে যেও, আমি তোমাকে দেখে শান্তি পাবো। আর একটা কথা আমি তোমাকে বলি, মা, যে খুনের জন্যে আমার ফাঁসি হচ্ছে, সেই খুনটা আমি করিনি। ঝড় করে কান্না চলে আসে তখন শাবানা চমকে উঠে ব্যাক করে। শটটা নিয়েছিলাম এরকম, একদম শাবানা ক্লোজ থেকে চাম করে ব্যাক করে, কি বলছিস তুই? যে সত্যের জন্যে আমি আমার ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলাম, সেই সত্য না, আমি এই সত্যকে মুক্তি দেব না, সত্যের মৃত্যু নেই। এই যে বলে যায় না, যখন ও সালাম করে মাকে, ঝরঝর করে কাঁদছে। পাবলিক, এমন কোনো পাবলিক নেই যে কাঁদেনি সেদিন। সেটা বড় স্যাড সিন ছিল। আর ওর ওই যে মৃত্যুর যেটা ফাঁসির যে সিকোয়েন্সটা, ওটা অনেক জায়গায় বলেছি, আজকে নাইকভাই বললাম যে ওই যে যখন ও ফাঁসি নেবে, সম্পূর্ণ প্রিপারেশনটা ও নিয়েছে, মানে আমাকে একটু কাজও করতে হয়নি। আমি যখন ওকে বললাম যে তোমার পিছনে হাত থাকবে, সে আপনি এমনি দাঁড়াবা, তোমার এখানে গালার মধ্যে কাপড়টা দেবো, কালো কাপড়টা, দড়িটা লাগাবো। বলে আপনি কিছুই জানেন না, আপনি ফাঁসি দেখছেন? আমাকে না। তো ফাঁসি দেখেন কেমন করে নেবেন আপনি? আগে মানে বলে ফাঁসিতে কয়েদির পিছনে হাত বেঁধে দেয় যাতে সে এটা খুলতে না পারে, পা বেঁধে দেয় যাতে সে নড়তে চড়তে না পারে। তো আপনি আমার পাও বাঁধছেন না, হাতও বাঁধছেন। আমি কই, বেটা, পা তো তোর দেখা যাবে না, ফ্রেমে নাই, তোর ফ্রেম আছে এইটুক। আর হাত যে পিছনে বাঁধলেই কি আর না বাঁধলে কি, হাতও তো দেখা যাচ্ছে না, আমার ফ্রেম তো সামনে থেকে। বলে না, আমার এক্সপ্রেশন আসবে না। আমি কই, তোমার এক্সপ্রেশন আনতে গিয়ে এগুলো যদি বেঁধে দিই আর এই দড়ি যদি হঠাৎ করে টান লেগে যায়, তখন তোমার আমি কই পাবো? কই, কিচ্ছু হবে না, ওই স্যার ওইখানে নিয়ে বসার, আঙ্কেল ওখানে বসে না, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে ডাকে, খোকনকে ডাকে, ওকে ডাকে, ওদের দিয়ে সে নিজে বাঁধালো, দড়ি এনে সে পা বাঁধালো, সে করে নিজে কালো কাপড় পরলো, নিজে দড়ির কলার মধ্যে যে করলো। আমি তো অনেক ভিডিওকে ছোট কিছু নেই। ও বলছে আমি চরিত্রের মধ্যে মিশে যেতে চাই, যে আমার এখন সত্যি ফাঁসি হচ্ছে এবং সেইভাবে আমি থাকতে চাই।
এবং রিয়েলি সে ওইভাবেই রইল এবং ওইভাবেই শুটিংটা করালো। এটা আমার কাছে খুব মানে লেগেছে, খুব খারাপ লেগেছে যখন শুনতে পারলাম যে এইভাবেই। ঠিক, হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছিলাম, বাস্তবে কিন্তু সেভাবেই শুনলাম যে অকাল মৃত্যুটা তার এইভাবেই হয়েছে। এই জন্য আমার এই জুবিটা খুব বেশি এফেক্ট করেছে। 27 বছর পর্যন্ত আমি এটা ভুলতে পারি না। আমি 27 বছর পর্যন্ত ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু সালমানের উপরে কথা বলে যাচ্ছে এবং 27 বছর একই কথা বলে যাচ্ছি। যে আশ্চর্য যে আমি তো ফিরিয়ে আনলাম আমার স্ক্রিপ্টের গুণে, আমি তো সালমানকে যখন ফাঁসি দেবে শাবানা দৌড়ে এসে বলে দাঁড়ান, এই স্টে অর্ডার, কিন্তু ওই ফাঁসি তো কেউ স্টে করাতে পারলো না। ওইখানে যখন মারা গেল সালমান, সেই ফাঁসি তো কেউ স্টে করাতে পারলো না। আল্লাহ কোথায় কি লিখেছে আমরা কিছুই বলতে পারবো না। সালমান শাহের শূন্যতা কি কখনো পূরণ হবে? আপনার কি? শূন্যতা পূরণ হয়ে গেছে। সাকিবও ভালো পাঠ কাটছে, আরও হিরো আছে আমাদের এখানে, কিন্তু সালমান শাহ যে ব্যাপারটা, সালমান শাহের অনেকগুলি কারণে কিন্তু এই যে একটা মৃত্যু অকাল, এটাও কিন্তু মানুষের মধ্যে এফেক্ট করেছে। মানে অনেকগুলি পারিপার্শ্বিক ঘটনা সালমান শাহকে বেশি উপর দিয়েছে, এবং সবচেয়ে বেশি হয়েছে ওই সত্যের মৃত্যু নেই, কারণ মৃত্যু 5 দিন বা 7 দিন পরেই রিলিজ হয়েছে ওইটা। এবং তখন 1 সপ্তাহ পরেই 6 তারিখ মারা গেছে, পরবর্তী 13 তারিখই শুক্রবার, 13 কি 11 বোধ হয়, 13 তারিখ। আচ্ছা যাই হোক, আমি 13 সেপ্টেম্বর তারিখ মনে রাখতে পারি কম। তো এইটা মানুষের খুব এফেক্ট করেছে, এবং এই জন্যে সালমান শাহ বেশি মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। একটা ঘটনাবহুল জীবন ছিল তার, একটা অভিনয়ের জীবন ছিল তার, একটা স্টাইলিশ জীবন ছিল তার, একটা মানে আনন্দ উৎফুল্ল তারুণ্যের জীবন ছিল তার। তা অনেকগুলো জীবন মানুষের কাছে ভালো লেগেছে। এবং 23 জন নারী আত্মহত্যা করেছে তার জন্য। আচ্ছা, এটা ব্যাপার নিউজ ছিল। 23 জন নারী, কয়জন? 23 জন 23 জন, হ্যাঁ 23 জন নারী আত্মহত্যা করেছে। এটা কখনো পৃথিবীতে কোথাও দেখা যায়নি। না, এটা হয়নি, এটা আমরা হ্যাঁ এগুলো পেপারে সামনে সব পড়েছি তার নিউজ। এবং তার কবরস্থলে যখন যায় সিলেটে, সে মানুষ মানুষ মানুষ, মানে মনে হয় যেন ফেরেশতা মানুষ দিয়ে গেছে এরকম, মানে সবাই কেঁদেছে। এখন তো অনেক নায়ককে দেখা যায় নিজেরাই নিজেদেরকে নানা খেতাবে ভূষিত করছে, পারিশ্রমিক বাড়াচ্ছে, তারপর শিডিউল ফাঁসাচ্ছে, কিন্তু সালমানের ক্ষেত্রে এখানে আপনি পৃথক করবেন কিভাবে? আরে তোমাকে আমি বলি, আমার বুকের ভিতরে এখন একটা শুটিং ছিল এতে, ওই যে চন্দ্রা ফরেস্টের একটা কাঠের দোকানে, মানে কাঠ কাটে যেখানে, ওর ইন্টারাকশনটা ছিল করাত কলের মধ্যে বিরাট একটা কাঠে রে সে কাটছে, ওই যে ভুসিগুলি বেরিয়ে যাচ্ছে তার থেকে আস্তে আস্তে সালমান শাহ নিচ্ছে। হ্যাঁ, সেটা শুটিং সে শেষ করতে পারিনি, তারপরে কার সিটে ছিল জানি না, তারপরে গিয়ে শেষ করেছে, কাউকে ফাঁসায়নি। ব্যাপারটা হচ্ছে যে সে চাইছিল যেটুক করি ওটুক ফাইনাল করে দিই, শেষ করে দিই, করে দিলে সে এগিয়ে যাবে। এখন যেমন আমটাকে আমি বাজিয়ে রাখলাম, আরেকটা কিছু দিয়ে আসলাম, আমার সংখ্যা বাড়ালাম, মানে আমি সংখ্যা বাড়ালাম, আমি 40টা ছবির নায়ক, এইগুলো নেই, এগুলো সালমান শাহের মধ্যে পাবেন না। শিডিউল ফাঁসালাম একদম। সে হলো কাউকে ওই মানে ইচ্ছা করে ফাঁসিয়ে রাখে না, যে তাড়াতাড়ি আরো শেষ করে দিতে চাই, যে ওটা শেষ করে দিই, যতটুক বাকি আছে আমি শেষ করে দিই। এবং আমার ব্যাপারটা হচ্ছে যে সবার একটা স্টাইল থাকে। সালমানের স্টাইলটা ছিল কাউকে হ্যাম্পার করতো না, কাউকে কষ্ট দিত না, খালি ওই শিডিউলটার জন্য মানুষ একটু সাপার্ট করেছে, অনেকে করেছে, আমিও করেছি, কিন্তু শিডিউলটা ওর একদম মানে অপারদর্শিতা, মানে ওটার মধ্যে এক্সপার্ট না, ওই সাবজেক্টে যে শিডিউল রাখার সাবজেক্টে ও এক্সপার্ট ছিল না। এবার আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আমারটা গুগলে পাবে। আপনি সরকারি চাকরি ছেড়ে চলচ্চিত্র নির্মাণে কেন আসলেন? শোনো, আমি যে 62-তে প্রথম নাটক ডাইরেকশন দিই, হ্যাঁ, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরে, যখন আমি স্কুলে পড়ি। তারপরে যখন আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে এলাম, প্রথম যে বছর ভর্তি হলাম সেই বছরই আমি নাটকে ডাইরেকশন দিই, পরিণতি। 3 রাত আমি এই যে পলিটেকনিকের মঞ্চে করি। সেখানে কাসেম সাহেব ছিল না, আবুল কাসেম, উনি ছিল ওখানে টিচার, উনি সব ডাইরেকশন দিত, কিন্তু ওইখানে গিয়ে আমাকেই ডাইরেকশন দিতে হয়েছে। আমার নবীন বরণ উৎসব, আমার উৎসব, আমাকেই ডাইরেকশন দিয়ে ছবি করতে হয়েছে। আসলে নাটক লেখা এবং এইসব আমার ছোটোকাল থেকে একটা, আমার বাবাও ভালো লিখতো। আমার প্রথমেই যখন আমার বাবার সাথে একটা শিকারে গিয়েছিলাম, ওখানে একটা মিস ফায়ার করে আমার বাবাকে আমি গুলি করেছিলাম, মানে একটা ছড়া গুলি গিয়ে এখানে বাবার পিঠে লেগে গিয়েছিলো। মানে আমি ফায়ার এমনি করতে গিয়ে মিস ফায়ার করে, মানে ওটা তো 8 নম্বর গুলি ছিল, অনেকগুলি ছড়া থাকে,
তো ওইটার উপর আমি একটা গল্প লিখেছিলাম, যেটা ওই যে দৈনিক আজাদির একটা পূর্ব ছিল, হ্যাঁ, ওইখানে ছাপা হয়েছিল আমার দৈনিক আজাদি। হ্যাঁ, দৈনিক আজাদির আপনার মৌলানা আকরাম খান ছিলেন না, ওই আজিজ মিছিলের চিত্রাকারে ছাপা হয়েছিল আমার প্রথম শিকার ছোটকু আহমেদ। এই যে লেখালেখির একটা অভ্যাস হলো, সেখান থেকে আমি হাবিব খান, এই যে প্রডিউসার, যে হ্যাঁ অনেকগুলো ছবি করেছে ও, আর আমরা স্কুল পড়তাম একসাথে। তো ও ছিল ঋতিক ঘটকের ভক্ত আর আমি ছিলাম সত্যজিৎ রায়ের ভক্ত। আমি ঋতিক ঘটককে মনে করতাম কাগজহাল মেকার, আর সত্যজিৎ রায় প্ল্যানিং করে, আঁকে, ড্রয়িং করে, সুন্দর করে সে ছবি করে, মানে ছবিটাকে সে একটা পরিচ্ছন্ন ব্যাপার করে মনে করতাম। আর আমি তাই মনে করতাম, যখন স্বাধীনতা হয়ে গেল, হাবিব না যুদ্ধে গিয়েছিল, ওখান থেকে আসার পরে সে ঋতিক ঘটকের সে এ করে আসলো যে ঋতিক ঘটকের ছবি বানাবে। আমি তখন চাকরি করি ওয়াবদাতে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাম সেকশন অফিসার। তখন ও ফোন দিল, ছোটকু চলে ঢাকায়, আমরা ঋতিক ঘটককে নিয়ে আসি। ব্যাস, আমি বললাম সিনেমা সব আগে, চাকরি বাকরি বাদ আগে ওটা করি। ব্যাস দৌড়িয়ে চলে আসলাম ওখানে। তখন আসার জন্য কোনো পাওয়া যেত না, ব্রিজ ট্রিজ সব ভাঙা, সব ভেঙে দিয়ে গেছে। কত সালের কথা? এটা হলো 72 সাল। 72 জুলাইতে আমরা শুরু করি ছবিটা, দেশ স্বাধীন হওয়ার পর। হ্যাঁ, দেশ স্বাধীন একদম সেই অবস্থায় আমি চলে আসি, এসে আমি জয়েন করি। তারপরে তো আমাকে সরকার বদলি করে আনলো ডিএনডি প্রজেক্টে, ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা প্রজেক্ট, যেটার মধ্যে ওটার মধ্যে আমি সেকশনে অফিসার। তো এখান থেকে এসে ওই আমরা আড্ডা মারতাম ঢাকায়, বসে বসে আমরা চিন্তা করলাম চলচ্চিত্র কেমন করে করা যায়। তখন হাবিব বললো, আমরা পকেটের টাকা দিয়ে শুরু করি একটা, ডাইরেক্টর কে হবে? বৈরাগী, ফখরুল হাসান বৈরাগী। ব্যাস ওকে নিয়ে নিলাম। এই যে মিন্টু, তুমি যদি রিজভি, আমি, আউলাদ হোসেন চাটকাদা মিলে একটা সংগঠন করলাম শাওন সাগর। তখন আস্তে আস্তে আমরা ফিল্মের মধ্যে জড়িয়ে গেলাম, একটার পর একটা ফিল্ম হতে থাকলো। এবং আমার প্রথম ছবি ছিল নাথ বউ, যেটা রাজ্জাক ববিতাকে নিয়ে প্রথম ছবি, আর পরিচালিত। কিন্তু আপনার প্রথম চিত্রনাট্য ছিল মিন্টু আমার নাম। দুইটা ছবি তো সুপার সুপার পাম্পার। তখনই তো আমাকে সবাই, আমি তো চলচ্চিত্র পরিচালনা করেছি 16টা, আর স্ক্রিপ্ট লিখেছে 300-র উপরে। আমার প্রথম স্ক্রিপ্ট মিন্টু আমার নাম, প্রতিজ্ঞা, বাম্পার বাম্পার। আপনি কার পিছনে ফিরে তাকাতেন? এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি একদম পেয়ে গেলাম। সেটাই অনেক পুরস্কার পেয়েছি আমি। বাংলাদেশের যতগুলো পুরস্কার আছে সবগুলো আমার মধ্যে। এই যে পরিচালক সমিতির পুরস্কার, পরিবেশন পরিচালক সমিতির পুরস্কার, ফজলুল হক স্মৃতি সব সব, হ্যাঁ, যে চ্যানেলের ফজলুল হক স্মৃতি পুরস্কার। আপনার সহধর্মিণী মানে আমাদের ভাবি অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, উৎসাহ দিয়েছে, যেটা তখন হতো না। কিন্তু তো আপনার সন্তানরাও তাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে হচ্ছে কি, আমি সবচেয়ে বেশি আনন্দিত, সুখী যে আমার ফ্যামিলিটা খুব একটা ভালো পরিবার। আমার বউটা পেয়েছিলাম একটা ভালো, সেজন্যে আমার লক্ষ্মী বউর জন্যে আমি এই পর্যন্ত কোনো কাজ করে গেছি, কোনো ডিস্টার্ব হয়নি। আর আমার 4টা মেয়ে, যার দিকে আমি কোনো নজরই দিতে পারিনি, আমার বউ সব করেছে। 4টাই মাস্টার্স, এবং 4টাই ব্রিলিয়ান্ট রেজাল্ট করা। এবং 3টা তো চাকরি করে, একটা তো হলো ছোট্টটা একদম, সে হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেকচারার, সে ওখানে করে। আরেকটা হলো নোভার্টিস ওষুধ কোম্পানির খুব বড় একটা অফিসার। তো এরা সবাই এত ভালো চাকরি করে এবং এত সুন্দর লেখাপড়া করেছে যে সবগুলি ক্রেডিট আমার বোর্ড। এবং সবচেয়ে ক্রেডিট হচ্ছে আমার এই 4টা মেয়ের কোনো লোভ দেখি নেই জীবনে। আমি যদি বলতাম 10টা টাকা নিয়ে যা, কি টিফিন খাবি, তবে 5 টাকা এসে ফেরত দিত। তো এই যে একটা সুন্দর সুখে আমরা এখনও বাসা থেকে বেরোলে, আব্বা কোথায় যাচ্ছ, কখন আসবো, এই যে একটা ডায়লগ, আমার কাছে বুকটা একেবারে ভরে যায়। আমি ইচ্ছা করি জিজ্ঞেস করি, কিরে আজকের দিকে, বলে আজকে এখন ফিরবো। মানে এই যে একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার পেয়েছি আমি। এবং আমার ছোটোকালে আমার বাবা ছিলেন গভর্নমেন্ট অফিসার, আমার মা ছিল স্কুল সিকিউরিটি। মানে একটা অ্যাটমসফিয়ার পেয়েছি যেখানে কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, কোনো গালাগালি নেই, মারামারি নেই, কিচ্ছু নেই। এবং খুব শান্তিতে, মানুষে বলে না 4টা লক্ষ্মীর টুকরো আমার কাছে। ওরা সব সময় 4 জনে পছন্দ হয়ে গেলে 4টা ফোন আসবে, আব্বা এখন আসতেছো না কেন, এখন আসতেছো না, এই অবস্থা, আব্বা তুমি এখন কোথায়। এবং সব মেয়েগুলো আমার কাছাকাছি আছে, মানে একটা মেয়ে থাকে পাশে, একটা মেয়ে থাকে পাশে, আরেকটা মেয়ে আমার সাথে থাকে। তো এই যে সুখের একটা সংসারের থেকেই আমি নির্বিঘ্নে আমি ছবির কাজ করে গেছি। কোনো অনেকে এসে ডিস্টার্ব করে, সাবরিনের সাথে আপনার স্বামীকে দেখলাম, বলে আচ্ছা ঠিক আছে, কোনো দিকেই করবে না, সাবরিনের সাথে কেন গেল বা শাহমালার সাথে কেন আমি ইয়ে করলাম, এগুলো একদম আমার বাসায় কোনো এফেক্টই তৈরি করে না। চলচ্চিত্রের মানুষের ক্ষেত্রে যা হয় আমার ওদিকে কিছুই হয় না। তারপরে সেই ক্ষেত্রে আপনি একাধারে একজন সফল স্বামী, সফল বা আমি এইটা সবসময় বলি যে আমি সফল বাবাও, আমি সফল বাবাও, সফল স্বামীও, সফল। তো চলচ্চিত্র জীবনে তো আপনি অজস্র সম্মাননা পেয়েছেন, জাতীয় থেকে শুরু করে, তারপরেও কি কোনো তৃপ্তি
তৃপ্তি? না না না, আমি একদম না কোনো তৃপ্তি হচ্ছে। এই কয়েকদিন আগে একটা পেলাম, আবার আজ 20 তারিখ আরেকটা পাচ্ছি, আজীবন সম্মাননা, যে টেলিভিশন রিপোর্টার। আমি এইসব ব্যাপারে আর মানে আল্লাহ যা দিয়েছে আমাকে এই বয়সে এবং এই পর্যন্ত, আমি ফুল সাফিসিয়েন্ট, আমি একদম স্যাটিসফাইড যে আমার যে গুণ ছিল, যে যোগ্যতা ছিল, এর চেয়ে বেশি পাওয়ার কোনো যোগ্যতা হলো না। মানে ওই যা বলে না আপনি 21 পদক পেলেন না কেন, আমার কোনো দরকার নেই, কারণ ওটার জন্য তো একটা লেভেল থাকবে। আমি যদি পাই তো লেভেলটা নষ্ট হয়ে যাবে। হয়তো আপনি পেতেও পারেন। না না না, আমি ওইসব দিকে যাই না, কারণ আমার তো একটা মনে করে একটা বিখ্যাত পুরস্কারের অপমান হয়ে যাবে, কারণ বিখ্যাত ওইরকম লেভেলে যেতে হবে তো ভাই। ওইরকম লেভেলে যাওয়ার মতো স্টেজ নাই বাংলাদেশে ওইরকম লেভেলে যাওয়ার মতো তোমার সংগ্রাম করার মতো ফিল্ড নাই। তো আপনি ফিল্ড যদি না থাকে, আপনি আছেন নিজে টাকা পয়সা দিয়ে আপনি নিয়ে নিলেন একটা সম্মান, আপনি লবিং করে একটা সম্মান নিয়ে নিলেন, দিস ইজ নট গুড, আর আই ডোন্ট ওয়ান্ট ইট। তা একই সাথে আপনি দর্শকদের ভালোবাসা, সাধারণ মানুষের অস্ত্র একটা ছোট্ট আহমেদ বললেই সবাই একটু নড়চড়ে বসে। এই যে একটা পোস্ট দিলে 15,000 লাইকস ভিউ হয়েছে পরে, আমাকে এটা অনেক ভালোবাসে, আমি ওদের সবাইকে ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শরীর তো আস্তে আস্তে দুর্বল হচ্ছে। কিছুদিন তুমি তো জানো আমার করোনা হয়েছিল, আমার ওপেন হার্ট হয়েছে, আমার প্রোস্টেট ক্যান্সার ছিল, এবং আস্তে আস্তে শরীর তো দুর্বল হবে, এটা করার কিছু নেই। তো আমি চাই যেন শেষ জীবন পর্যন্ত আমি ফিল্মের কাজ করে যেতে পারি। এখনো এই বয়সে স্ক্রিপ্ট করছি, আপনি এখনো করছেন। আবার হঠাৎ বৃষ্টি, সেই হঠাৎ বৃষ্টির সিকুয়েল। তো আমি এখনো স্ক্রিপ্টও করছি, তাহলে আমি ভাবছি যে এইভাবে যেন করে যেতে পারি, মানে আমাকে যেন আল্লাহ দেয় সুস্থভাবে। ওই অসুস্থ পড়ে থাকবে বিছানায়, মানুষের বোঝা হয়ে যাবে, মানুষের যে করবে, আই ডোন্ট ওয়ান্ট ইট। আমি এটা প্রে করি যে আল্লাহ যেন সুস্থভাবে আমাদের সেই জীবনটা কাজ করে। আমরাও সেটা কামনা করছি, আমিন। আপনারা সুস্থভাবে জীবনের শেষ দিন পর্যন্ত, সবার তো একদিন চলে যেতেই হবে, এটা নিয়ম। আপনি সুন্দরভাবে আজও কিছু দিয়ে যেতে পারেন জাতিকে, দেশকে। সালমান শাহকে আপনি প্রথম যেদিন দেখলেন, আপনার কি মনে হয়েছে এই ছেলেটা এই অপ্রতিরোধ্য জনপ্রিয় একটা নায়ক হবে? শুনো, সালমান শাহ এর আগে আমার দুটো গল্পের কাজ করেছে, হ্যাঁ, দুটো গল্পই সুপারহিট। স্বপ্নের ঠিকানা, তুমি বুঝতে পারছো পর্যন্ত, আজ পর্যন্ত ওটা মানে বাংলাদেশে একটা আশা ভালোবাসা। আর একটা আমার প্রোডাকশনে কাজ করেছে তুমি আমার, ওটাও সুপার বাম্পার হিট। জহর ভাই শুরু করেছিল, পরে তবে যুদ্ধে শেষ করেছে। তো তখন থেকে আমি দেখেছি সালমান শাহ একটা তরুণ ছেলে, মানে যে অনেক রাস্তা রয়ে গেছে সে পার হওয়ার জন্য, এবং সে পারের মধ্যে একটা সঠিক রাস্তায় তাকে দিয়ে দিতে হবে, যে সে রাস্তাটার মধ্যে যে যেতে পারলে অনেক দূর পৌঁছে যাবে। এবং সালমান শাহ সেই সঠিক জায়গাটা বেছে নিয়েছে, ওর ইন্টেলেক্টের মধ্যে, ওর চিন্তাধারা দিয়েও একটা ভালো রাস্তা বেছে নিয়েছে, এবং সেই রাস্তাটা দিয়ে। এবং তোমাকে একটা ওর নায়িকা সম্বন্ধে একটা কথা বলিনি, তাহলে বুঝতে পারো ওর ইন্টেলিজেন্ট কত। মৌসুমীর সাথে যখন ছবিটা হিট হয়ে গেল, যে কেয়ামত থেকে আমাদের সোহানের ছবিটা, তখন পর থেকে মৌসুমীর একটা ধারণা হয়েছিল ওর কথা আর কি, আমি জানি না, যে ওর দ্বারাই হিট হয়েছে, ওই বেশি হয়েছিল, হ্যাঁ, এরকম একটা গুজব বাজারে ছিল। তখন ও চেঞ্জ করতে চেয়েছিল যে আমি মৌসুমী ছাড়া একটা অন্য মেয়েকে নিয়ে করে দেখি যে আমার হয় কিনা, কারণ মৌসুমীকে নিয়ে এর আগে আমার আরেকটা ছবি করেছে দেনমোহর, ওটা বাম্পার হিট ছবি, এবং ওটা প্রডিউসার বলতো যে আপনার জন্য আমি সিনেমা হল করেছি, আপনার আমি করেছি, খুব বলে বেড়াতো। তো এই যে ছেলেটা চিন্তা করেছে যে আমি দেখি আমার জন্য হতে পারি কিনা, এবং সে অন্য মেয়ে বেছে নিয়েছে, শাবনূরকে বেছে নিয়েছে, শাহনাজকে বেছে নিয়েছে, আমাকে নিয়ে সে গেছে শমিকা স্যারের বাসায়, শমিকা স্যারের কাছে নেওয়ার জন্য, যে শমিকা স্যারকে নিয়ে একটা নাটকও করেছে ও, হ্যাঁ। তো এরা ও করেছে কি, ওর নিজে যে আমি ভালো, আমি এবং করেছে, এবং সেটা কিন্তু সার্থক হয়েছে, সাকসেস হয়েছে, এবং সে নতুন মেয়ে নিয়ে, শাবনূরকে নিয়ে, সেকে নিয়ে সুপারহিট ছবি দিয়েছে। তার মানে তার পছন্দটা সে নিজে বেছে নিয়েছে। সে যদি ওইভাবে গোয়ের মধ্যে পড়ে থাকতো এক জায়গায়, কিন্তু হতো না। তো এটার জন্য আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও চিন্তা ভাবনা করেছে, ওর চরিত্রটা নিয়ে, ওর কি ফিল্ম জীবনটা নিয়ে চিন্তা ভাবনা করে সেখানে গিয়ে পৌঁছেছে, এবং এইটাই তার জীবনের সার্থকতার মনে। আপনি সালমান শাহকে নিয়ে তার মৃত্যুর পর যে ছবিটা বানাতে চেয়েছিলেন, নির্মাণ করতে চেয়েছিলেন, পারেননি, এখন কি শেষ পর্যন্ত করবেন, বা কি করবেন সালমান শাহের জন্য? না, ওটা ওর মা, ওরা লন্ডন থেকে আমাকে আপত্তি করে পাঠিয়েছে যে আপনি সালমান শাহকে নিয়ে কিছু করবেন না। কেন? সেটা দে নোজ ভেরি ওয়েল, আই ডোন্ট নো। আপনি কি জানতে চান না কেন? আমি লিখেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করলাম যে উনার যখন ইচ্ছা নাই,
একটা মায়ের যখন ইচ্ছা নেই তখন কেন করবো আমি, এটাও চিন্তা করলাম যে একটা করে আমি এটা বুঝো না, এখন লড়াই করার মতো বয়স নেই। এই যে আমি মাঝে মাঝে বলি যে তুমি যার সাথে লড়াই করবে তার শক্তি সম্পর্কে তোমার জানতে হবে, যে তুমি তাকে ডিফেন্ড করতে পারবে কিনা, তুমি তাকে হারাতে পারবে কিনা। তো আমার এখন ওই লড়াই করার মতন এক ভদ্রমহিলার সাথে লড়াই করার মতো বা এর সাথে লড়াই করার মতো ওই বয়সটা নেই যে আমি বলবো কেন আমি করতে পারবো না, আমি করবো, দেখি আপনি কী করেন। দিস নট দ্য মানে টাইম নাই। তো আমরা এই জন্য আমি চেয়েছি যে একটা নেগোসিয়েশন করে যদি কিছু করা যায়, যদি পারি তো আবার করব। ওনার সাথে কথা বলে, ওনার সাথে বুঝিয়ে, উনি যদি মত দেয়, ওনার অমতে করবো না, ওনার মত দিয়ে। কারণ একটা ছবিতে একটা মায়েরও আশীর্বাদ দরকার দরকার না। শুধু শুধু আমি জিত করে অনেক কিছু করা যায়, বা জিত ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে। সুতরাং আমি সেটার দিকে যাইনি। অনেক কারণে বলছিল এটা করেন আপনি, কিন্তু আপনাকে আপনি নাম বদলে দেন, আমি নাম বদলেও দেবো না, কিছুই করবো না, ওটা থাক। যাই হোক, সবশেষে বলবো আজ সালমান শাহের জন্মদিন, এই প্রয়াত স্মরণ করবেন? হ্যাঁ, মহান আল্লাহ পাক যেন ওর সব গুনাহ মাফ করে দিয়ে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং সালমান শাহের আত্মাকে শান্তি দেয়, মাগফিরাত কামনা করছি। এবং জনগণকেও বলছি যে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। দোয়ার চেয়ে বেশি কিছু নাই এখন, মৃত মানুষের জন্য দোয়াই সর্বোত্তম। তো আমরা যদি সবাই দোয়া করি, আমার মনে হয় উনি যথাযোগ্য স্থানে পৌঁছে যাবেন, আল্লাহ তাকে বেশ নসিব করবে। বাংলাদেশ প্রতিদিনকে, বাংলাদেশ প্রতিদিন তো একটা প্রচুর জনপ্রিয়, ছোটকা আমাদের মতো লোক বললে কি আর না বললে কি। বাংলাদেশ প্রতিদিন একটা তার কর্মেতে, তার ধারায়, তার চিন্তায়, তার ভাবনায়, তার চেতনায় একটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা। এবং এটা যেটা হচ্ছে মাল্টিমিডিয়াটা, এটাও যেন সেরকম জনপ্রিয়তা অর্জন করতে পারে, সে দোয়া করি। তো আর এই বাংলাদেশ প্রতিদিনে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সালমান শাহ সম্পর্কে, প্রয়াত সালমান শাহ সম্পর্কে অনেক অজানা তথ্য দর্শকদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তো শুধু দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের মাঝে একজন প্রখ্যাত চলচ্চিত্রকারকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। সবাই তার জন্য দোয়া করবেন সালমান শাহের আজকে জন্মদিন, সালমান শাহের জন্য আপনাদের সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, শুভেচ্ছা জানিয়ে।